জয় গুরু। খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব ঠাকুরের 3টি বিশেষ ইচ্ছা। জয় গুরু। ঠাকুর তাহার 3টি বিশেষ ইচ্ছার কথা প্রকাশ করিয়াছিলেন। সমস্ত শিষ্যভক্তগণকে লইয়া কুতুবপুর গুরুধামে আশ্রম স্থাপন, হরিদ্বার কুম্ভমেলায় যোগদান এবং মঠে বিশেষভাবে ভক্ত সম্মিলনী সম্পাদন, ওইগুলির বিশেষ বিবরণ পূর্বেই বাহির হইয়াছে। আমি শুধু আমার সম্পর্কিত কয়েকটি ঘটনার উল্লেখ করিব। 1333 সনের কার্তিক মাসের প্রথম ভাগে আশ্রম স্থাপন উপলক্ষে ঠাকুর সশিষ্য গুরুধাম আসিয়াছেন। একদিন একজন ঠাকুরকে জিজ্ঞাসা করিয়াছিল, ভারত স্বাধীন হইবে কিসে? ঠাকুর উত্তর দিয়াছিলেন, আত্মশক্তির উদ্বোধনে। আর একদিন একজন তাহাকে জিজ্ঞাসা করিয়াছিল, ঠাকুর কি সকলকে সমানভাবেই কৃপা করেন? ঠাকুর বলিলেন, হ্যাঁ, সূর্য সকলকে সমানভাবেই কিরণ দেয়, কিন্তু সকলে সমানভাবে কিরণ পায় না। ইহাতে সূর্যের কোনো দোষ নাই। কিরণ পাওয়ার অন্তরায় যাহা, তাহা দূর করিতে হইবে। সকলকে পরস্পর পরিচয় করাইয়া দেওয়ার সময় আমাকে ঠাকুর শ্রেষ্ঠ কুলীন বলিয়া পরিচয় দিয়াছিলেন। গ্রামবাসীদিগকে পরিচয় করিয়া দেওয়ার সময় ঠাকুর এমন ভাব প্রকাশ করিয়াছিলেন যেন সকলের সঙ্গে তাহার ছেলেবেলাকার সম্বন্ধ তখনও বজায় আছে। একজন বৃদ্ধ শাকারীকে পরিচয় করিয়া দেওয়ার সময় তিনি বলিয়াছিলেন, ইনি আমার বটু কাকা। তাহার পর 1333 সনের চৈত্র মাসে হরিদ্বার কুম্ভমেলায় ঠাকুরের সঙ্গে রওনা হওয়ার পূর্বদিন রাত্রে হাওড়া ফণিদার বাসায় অবস্থান করিয়াছিলেন। ঠাকুরও সেখানে ছিলেন। মশার কামড়ে ঘুম না হয় জাগরণে যাই বিভাবরী ইত্যাদি গান করিয়া সেখানে রাত্রি কাটাইলাম। হরিদ্বার পৌঁছিবার পর একদিন পানিত্রাসের রমেশদার স্ত্রী ঠাকুরের সেবক হরিদাসকে বলিল, আমি একজন সৎ ব্রাহ্মণকে কিছু দান করিতে চাই। কাহাকে দান করিব বল তো? হরিদাস নাকি আমাকে দেখাইয়া দিয়াছিল। রমেশদার স্ত্রী আমাকে ফল, মিষ্টি, টাকা ইত্যাদি দিয়া প্রণাম করিলেন। আমি আবার ওইগুলি নিয়া হরিদাসকে দিলাম। সে যে আমাকে ওইসব দিতে বলিয়াছিল তাহা আমি জানিতাম না। হরিদাস ওইগুলি পাইয়া বলিল, দেখিতেছি সৎ লোকের উপকার করিলে নিজের উপকার করা হয়। রমেশদার স্ত্রীকে এই সকল জিনিস দান করিবার জন্য আমি তোমাকেই দেখাইয়া দিয়াছিলাম। আমি বলিলাম, তোমার উচ্চ ধারণা আমাকে সৎ হওয়ার সাহায্য করিবে। একদিন কনকলে দক্ষ রাজার বাড়ি এবং সতী যেখানে শিবনিন্দা শুনিয়া দেহত্যাগ করিয়াছেন, সেই সতীকুণ্ড দর্শন করিয়া ফিরিবার সময় পথে বিচিত্র বেশে সজ্জিত একজন সাধুকে দেখিয়াছিলাম। তিনি যেন তাহার বেশ এবং চলাফেরা দ্বারা লোকের দৃষ্টি আকর্ষণ করিতেছিলেন। ঠাকুরের নিকটে আসিয়া ওই সাধুর কথা উল্লেখ করিলে তিনি বলিয়াছিলেন, পূর্বে আমার সঙ্গেও ওইরূপ একজন সাধুর দেখা হইয়াছিল। আমি তাহাকে জিজ্ঞাসা করিয়াছিলাম, আপনি এইরূপ বিচিত্র বেশ পরিয়া বেড়ান কেন? তাহার উত্তরে তিনি বলিয়াছিলেন, সাধুর দর্শনে লোকের মঙ্গল হয়, কিন্তু অনেকেই প্রকৃত সাধু চিনিতে পারে না। আমার দিকে দৃষ্টি পড়িয়া যাহাতে লোকের মঙ্গল হয়, সেই জন্যই আমি ওইরূপ বিচিত্র বেশ পরিধান করিয়া বেড়াই। কত ভাবের সাধুই যে আছে তাহা এখানে এলে অনেকটা দেখিতে পাওয়া যায়। দেশ এবং আত্মহিতকামী প্রত্যেক ব্যক্তিরই কুম্ভমেলা দর্শন করা উচিত। আরেকদিন আমরা লক্ষ্মণঝোলা যাইতে পথে ঋষিকেশে নেপালি বাবাকে দর্শন করিতে গিয়াছিলাম। অন্যান্য কথা প্রসঙ্গে তিনি বলিয়াছিলেন, বাঙালি এবং পাঞ্জাবিদের মধ্যে বিবাহের আদান প্রদান হইলে শরীরের দিক দিয়া বাঙালির এবং মনের দিক দিয়া পাঞ্জাবিদের উৎকর্ষ লাভ হইবে। যজ্ঞেশ্বরদার সঙ্গে ঘুরিয়া সাধুদের দর্শন করিবার সময় এক আগ্রায় দেখিলাম একটি সুদর্শন যুবক সাধুকে মাঝখানে রাখিয়া দুই পাশে অন্যান্য সাধুরা বসিয়া আছেন। যজ্ঞেশ্বরদা যুবক সাধুটিকে করজোড়ে জিজ্ঞাসা করিলেন, আপ মোহনতা হায়? যুবক সাধুটিও করজোড়ে অতি বিনীতভাবে উত্তর করিলেন, গুরুজি হামকো বানাই দিয়া। তারপর মিছিল করিয়া যখন সাধুরা ব্রহ্মকুণ্ডে স্নান করিতে যাইতেছিলেন, তখন দেখিতে পাইলাম একটি প্রকাণ্ড সজ্জিত হস্তির ওপরে স্বর্ণছত্রতলে উপবিষ্ট হইয়া ওই যুবক সাধুটি স্নানে চলিয়াছেন। তখন বুঝিতে পারিলাম সাধুদের মধ্যেও তাহার স্থান কত উচ্চে এবং কত উচ্চে অবস্থান করিতেছেন বলিয়াই তিনি কত বিনয়ী হইতে পারিয়াছেন। দ্বিতীয় স্নানের দিন যখন ঠাকুর আশ্রমের সকল ছেলেমেয়েকে লইয়া ব্রহ্মকুণ্ডে স্নান করিতেছিলেন, তখন আমার ইচ্ছা হইল কেহ দেখিতে না পাই এইভাবে ডুব দিয়া ঠাকুরকে প্রণাম করিয়া আসি। ঠাকুর বুঝিতে পারিয়া আমাকে ইঙ্গিত করিলেন।
আমি ডুব দিয়া ঠাকুরকে প্রণাম করিয়া আসিলাম। ঠাকুরের সঙ্গে আমরা সকলেই হরকি পৌড়ি 7 বার সাঁতরাইয়া প্রদক্ষিণ করিলাম। স্নানান্তে আশ্রমাভিমুখে কিছু দূর অগ্রসর হওয়ার পর ঠাকুর থমকিয়া দাঁড়াইলেন। তাহার পর সকলকে জিজ্ঞাসা করিলেন, রানী কোথায়? রানী হাওড়ার কমল মুখার্জির স্ত্রী। দেখা গেল রানী আমাদের সঙ্গে নাই। স্নান করিয়া উঠিবার সময় ভিড়ে অন্য ঘাট দিয়া সে বহু দূরে চলিয়া গিয়াছিল এবং পথহারা হইয়া মনে মনে ঠাকুরকে ডাকিতেছিল। অন্তর্যামী ঠাকুর সেই জন্য চলার পথে থমকিয়া দাঁড়াইয়াছিলেন। ঠাকুর বলিলেন, তোমরা কয়েকজন রানীর খোঁজে যাও। তখন দুই জন করিয়া আমরা কয়েকজন ভিজা কাপড়ে বিভিন্ন দিকে রানীকে খুঁজিতে বাহির হইলাম। পাগড়াছি, নরেশদা এবং আমি একসঙ্গে একদিকে খোঁজ করিয়া তাহাকে না পাইয়া সেদিনকার সেবাশ্রমগুলিতে ডায়েরি করিয়া দিলাম। তাহার পর আশ্রমে ফিরিয়া আসিয়া শুনিলাম একজন স্বেচ্ছাসেবক কিছুক্ষণ পূর্বে রানীকে আশ্রমে রাখিয়া গিয়াছে। তৃতীয় অর্থাৎ শেষ স্নানের দিন ঠাকুরের নির্দেশ মতো কেশিঘাটে মাথা মুন্ডন করাইয়া একখানা নতুন গেরুয়া বসন পরিধান করিলাম। যোগানন্দদা আমার পরার কাপড়েরই খানিকটা অংশ আমার অঙ্গে জড়াইয়া দিয়া এবং তাহার একখানা গেরুয়া উড়ুনি দ্বারা আমার মাথায় পাগড়ি বাঁধিয়া দিয়া আমাকে গেরুয়া বসনে সাজাইয়া দিলেন। ওই দিন প্রথম সাধু দলের সঙ্গে মিছিল করিয়া আসিয়া আমরা ব্রহ্মকুণ্ডে স্নান করিলাম। যাহা কোনোদিনও কল্পনাও করিতে পারি নাই, তাহা আজ বাস্তবে পরিণত হইল। অতঃপর ঠাকুরের অপার মহিমার কথা চিন্তা করিতে করিতে আশ্রমে আসিলাম। কাঁচামা সকলের জন্যই শরবত করিয়া রাখিয়াছিলেন। আমরা ঠাকুরকে প্রণাম করিয়া শরবত ও প্রসাদ পাইলাম। হরিদ্বার হইতে ফিরিবার সময় নৃপেনদা, যজ্ঞেশ্বরদা প্রভৃতি আমরা কয়েকজন কাশীতে নামিয়া ঈশ্বর বিশ্বেশ্বর ও অন্নপূর্ণা দর্শন করিলাম। কাশীতে আসিবার সময় ট্রেনে আমার খুব জ্বর হয়। নৃপেনদা এবং যজ্ঞেশ্বরদা আমাকে স্নান এবং অন্নাহার করিতে নিষেধ করিয়াছিলেন। আমি কিন্তু স্নান করিয়া শরবত খাইলাম এবং জয় গুরু বলিয়া সকলের সঙ্গে অন্নাহার করিতে বসিলাম। তখন তাহারা বলিলেন, যতীনকে লইয়া বড় মুশকিলে পড়া গেল। যদি জ্বর বাড়িয়া যায় তবে উহাকে ফেলিয়াও যাইতে পারিব না, অথচ আমাদের থাকাও চলিবে না। আহারের পর সকলেই দেখিয়া বিস্মিত হইল, আমার জ্বর ছাড়িয়া গিয়াছে। এইবার ঠাকুরের তৃতীয় ইচ্ছা অনুযায়ী 1334 সনে মঠের ভক্ত সম্মিলনীতে যোগদানের জন্য আশা করিয়া রহিলাম। আমার মেজ ছেলে শচীন তখন মঠে আছে। 1331 সনের আশ্বিন মাসে ভূপেন ও শচীন দুই ছেলেকে মঠে রাখিয়া আসিয়াছিলাম। 1 বছর পর ঠাকুর আমাকে চিঠি লিখিয়াছিলেন, ভাওয়াল আশ্রমেও ঋষি বিদ্যালয় খোলা হইয়াছে। তোমার বড় ছেলে ভূপেনকে সেখানে পাঠাইতে চায়। 2 ভাই পৃথক থাকিলেই তাহাদের মঙ্গল হইবে। এ বিষয়ে তোমাদের কি মত পত্রপাঠ জানাইও। ঠাকুর আমাদের মত না চাহিলেও তো পারিতেন, কিন্তু যাহাতে কাহারও মনে কোনরূপ আঘাত না লাগে সেজন্য তিনি যে কত সন্তর্পণে চলিতেন ওই চিঠি তাহার প্রমাণ। আমি উত্তরে জানাইলাম, আপনি যাহা মঙ্গলজনক বলিয়া মনে করিতেছেন তাহাতে আমাদের কি আপত্তি হইতে পারে? আমরা আনন্দের সহিত আপনার ব্যবস্থা শিরোধার্য করিয়া লইলাম। তাহার পর ঠাকুর ভূপেনকে ভাওয়াল আশ্রমে পাঠাইয়া দিলেন। সেইখানে যাইয়া আমরা ভূপেনকে দেখিয়া আসিয়াছি। এখন ওই সম্মেলনী উপলক্ষে শচীনকেও দেখিয়া আসিব। মঠে যাওয়ার ইহাও একটা প্রবল আকর্ষণ। আমাদের সম্মেলনীতে যাওয়ার ইচ্ছা বরদাকে চিঠি দিয়া জানাইয়াছিলাম। তিনিও উত্তরে তাহার সন্তোষ জ্ঞাপন করিয়া চিঠি দিয়াছিলেন। সম্মেলনীর কিছুদিন পূর্বে আমার ছোট ভগ্নী ঠাকুরের শিষ্যা আমাদের বাড়িতেই মারা যায়। তাহার পর আমার শরীরও একটু অসুস্থ হইয়া পড়ে। তবুও যাওয়ার জন্য আমি একজন সাথী খুঁজিতে লাগিলাম। মহাদেবপুর হইতে কোনো সাথী পাইলাম না। নবগ্রাম হইতে যদুনাথ মঠে যাইবেন শুনিতে পাইয়াছিলাম। আজ না কাল করিয়া তাহার জন্য অপেক্ষা করিতে লাগিলাম। তিনি মহাদেবপুর হইয়া না যাইয়া অন্য রাস্তা দিয়া চলিয়া গেলেন। আমরা কিছুই জানিতে পারিলাম না। আমার স্ত্রীকে রাখিয়া একাও যাইতে পারি না, কারণ তাহারও তো ছেলেকে দেখার ইচ্ছা আছে। আর এই সুযোগে দেখা না হইলে আবার কবে যে দেখা হইবে তাহারও কিছু ঠিক নাই। যতই সম্মেলনের দিন নিকটবর্তী হইতে লাগিল ততই আমি অস্থির হইয়া উঠিলাম। যখন বুঝিলাম যে এরপর রওনা হইলে আর সময় মতো যাইয়া মঠে পৌঁছানো যাইবে না, তখন হতাশ হইয়া দুঃখে কাঁদিতে লাগিলাম। ওদিকে সম্মিলনীর সময় আমাদিগকে না দেখিয়া ঠাকুর যদুনাথদা এবং অন্যান্য 2 জনকে জিজ্ঞাসা করিয়াছিলেন, তোমরা যতীনের খবর কেহ জানো কি? তাহাদের তো আসিবার কথা ছিল,
আসিল না কেন? কেহ কিছু বলিতে পারিল না। সম্মিলনীর পর ঠাকুর আমার চিঠি পাইয়াছিলেন। ঠাকুরের 2টি বিশেষ কার্যে যোগদান করিতে পারিয়াছিলাম, কিন্তু তৃতীয়টিতে না পারার ব্যথা এবং ঠাকুরের আকুল প্রতীক্ষার কথা স্মরণ করিয়া এখনও চোখে জল আসে। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।